সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে, এনসিপির অংশ হচ্ছে না মাহফুজ। জুলাই গণঅভ্যুত্থানের সমুখসারী নেতা এবং পরের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা হওয়া মাহফুজ আলম বলেছেন, শুরু থেকে নাগরিক কমিটি এবং এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। এবারে জানাবো দুই অভিযুক্তের ভারতে পালানোর খবর অস্বীকার মেঘালয় পুলিশ ও বিএসএফের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত পালিয়ে ভারতে প্রবেশ করেছে বলে যে বাংলাদেশ পুলিশ দাবি করেছিল তা অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও মেঘালয় পুলিশ সদর দপ্তর। জানাবো ৩০ আসন নিয়ে জামায়াতে গেল এনসিপি। জামায়াত ইসলামীর নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখে ৫ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপি জোট থেকে বেরিয়ে আসা এলডিপিও নতুন জোটটিতে যোগ দিয়েছে। এবারে জানাবো পাকিস্তানে বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে, জানুয়ারিতে ঢাকা করাচি ফ্লাইট চালুর আভাস। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জানিয়ে দেব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো কিছু করবে আশা জিএম কাদেরের। রোববার রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জিএম কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চয়ই আমরা ভালোভাবে দেখছি, তাকে স্বাগত জানিয়েছি। তাকে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে তা ঠিক ছিল না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লাতাকিয়ায় বিক্ষোভে সহিংসতা, বহু হতাহত। সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় ৩ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভের মধ্যে একটি সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ে এবং গুলিবর্ষণ শুরু করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে, এনসিপির অংশ হচ্ছে না মাহফুজ। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারী নেতা এবং পরের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুরু থেকেই নাগরিক কমিটি এবং এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। তিনি এ মাসেই তফসিল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। তবে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর তিনি এনসিপি থেকে প্রার্থী হবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারী নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমরা জুলাই সহযোদ্ধারা থাকায় গত ১.৫ বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। তিনি আরও লিখেন, বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ, বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হবার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশে একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য এবং নীতিতে অটল থাকাই শ্রেয়। শেষে তিনি বলেছেন, গত ১.৫ বছরে তিনি যা বলেছেন এবং যে নীতিতে বিশ্বাস রেখেছেন তা অব্যাহত রাখবেন। কেউ তার সাথে যোগ দিলে তাকে স্বাগত জানাবেন তিনি। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব বা বাস্তব দাবি করে মাহফুজ আলম বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। দুই অভিযুক্তের ভারতে পালানোর খবর অস্বীকার মেঘালয় পুলিশ ও বিএসএফের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করেছে এমনই সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। তবে ভারতের পুলিশ অস্বীকার করেছে। তারা রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করে মাসুদ এবং তার দুই সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন।
তাদের সহযোগিতার অভিযোগে পূর্তি ও সামি নামে দুজনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। তবে মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এ দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেছেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি। মেঘালয় পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিদের সীমান্ত অতিক্রম বা পূর্তি বা সামি নামের স্থানীয় দুজনের ভূমিকার সমর্থনে কোনো গোয়েন্দা তথ্য বা অপারেশনাল প্রমাণ পাওয়া যায়নি। মেঘালয় পুলিশ সদর দপ্তর আরও বলেছে, পূর্তি বা সামির পরিচয় এবং তাদের অবস্থান শনাক্ত বা তাদের গ্রেপ্তারের কোনো ঘটনাও ঘটেনি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যাচাই বা সমন্বয় ছাড়াই এ বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মেঘালয় পুলিশের বক্তব্যকে সমর্থন করে বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় দৃঢ়ভাবে বাংলাদেশ পুলিশের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এই ব্যক্তিদের হালুয়াঘাট সেক্টর থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয় প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ কর্তৃক এ ধরনের কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্ট করা হয়নি। এসব দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ৩০ আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এনসিপি। জামায়াতে ইসলামী নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। দলটি নেতাদের একাংশের আপত্তির মুখেই ৫ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা এলডিপি ও নতুন জোটটি যোগ দিয়েছে। এর ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল ১০। জোটের দায়িত্বশীল সূত্র জানায়, এর মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনও হয়েছে। এনসিপি ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ৩১ আসন, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৩ আসন দেওয়া হয়েছে। তবে দল দুটি এতে সন্তুষ্ট নয়, তারা আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে। সূত্র আরও জানায়, আসন সমঝোতা না হওয়ায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি এবি পার্টি। দলটিকে ৩টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত, তবে এবি অন্তত ১০টি আসন চায়। আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টিসহ কয়েকটি দলকে জামায়াতও আসন দেয়নি। এনসিপি নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা ১১, আক্তার হোসেনকে রংপুর ৪, সার্জিস আলমকে পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা ৪, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা ৮, আরিফুল ইসলাম আবিদকে ঢাকা ১৮ আসন ছেড়ে দিয়েছে জামাত। এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেওয়ায় গতকাল দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। এর আগের দিন দল ছাড়েন ডাক্তার তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েকজন নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে, তারাও পদত্যাগ করতে পারেন। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এনসিপি এবং এলডিপিও যোগ হয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। এ সময় তার পাশে ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। রাতে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জামায়াত ও সমমনা দলগুলো নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলা কোলের প্রার্থী থাকবেন না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন। পাকিস্তানে বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে। জানুয়ারিতে ঢাকা করাচি ফ্লাইট চালুর আভাস। আগামী জানুয়ারিতে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা খাতের পারস্পরিক বিনিময় সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে দুই দক্ষিণ এশীয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার উপর নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার জানায়, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্যে ২০% বৃদ্ধি হয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগের অনুসন্ধান করছেন। তিনি আরও বলেন, সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের উচ্চশিক্ষার সুযোগে আগ্রহী, বিশেষত চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে। শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রসঙ্গে হাইকমিশনার জানান, পাকিস্তানে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং দেশটির ট্রান্সপ্লান্টেশন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ প্রদানে প্রস্তুত। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস দুদেশের মধ্যে বাড়তে থাকা যোগাযোগকে স্বাগত জানান। তিনি জোর দিয়ে বলেন যে, সফর, সাংস্কৃতিক, শিক্ষামূলক সহযোগিতা বৃদ্ধি এবং জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষত সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সাফল্য অর্জনের জন্য।